আজকে রাতে কিছু হবে নাকি ক্রিস্টান্সেল? জেহরানের ইঙ্গিত বুঝতে পেরে প্রেরণা তৎক্ষণাৎ লাফিয়ে উঠল। হাত পা ছোড়াছুড়ি করে আতঙ্কিত ভঙ্গিতে মাথা নেড়ে নাবোধক বোঝালো সে। কিন্তু জেহরান কবেই বা তার কথা শুনেছে বা তার ইচ্ছের মূল্য দিয়েছে? ফলে ঠোঁটের কোণে ঠান্ডা বাঁকা হাসি ঝুলিয়ে রেখে প্রেরণাকে নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো জেহরান। আজ রাতে আবারও প্রেরণার দেহের মাঝে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হতে লাগলো সে। প্রেরণার জন্য সেটা প্রবল অস্বস্তিকর হলেও জেহরানের জন্য সেটা স্বর্গীয় সুখ। আরাফাত তালুকদার সম্পর্কে আকাশের বড় ভাই। আকাশ যখন কলেজে পড়তো তখন তার বড় ভাই বাবার বিজনেস এবং কালো দুনিয়ার সবকিছু সামলাতো। বড় ছেলেটাকে নিজের মতোই পশু হিসেবে গড়ে তুলেছিলেন আরমান তালুকদার। বাংলাদেশ এবং দেশের বাহিরে আন্ডারওয়ার্ল্ডের সমস্ত জঘন্য কাজ তাকে দিয়ে করাতেন তিনি। হিংস্রতা এবং বর্বরতায় আরাফাত নিজের বাপ চাচাকেও পেছনে ফেলে দিয়েছিল। কিন্তু হঠাৎ জেহরানের সাথে তার দ্বন্দ্ব বাধে। দীর্ঘদিন যাবৎ দুজনের মধ্যে বিভিন্ন ঘাত প্রতিঘাত চলতে থাকে। অবশেষে জেহরানের হাতেই আরাফাত তালুকদারের নির্মম মৃত্যু ঘটে। আরাফাতের লাশ টুকরো টুকরো করে সমুদ্রের পানিতে ভাসিয়ে দিয়েছিল জেহরান। পুত্র হত্যার শোক সামলাতে পারেনি আরমান তালুকদার। আকাশকেও বড় ভাই হত্যার ঘটনাটা ভীষণভাবে নাড়িয়ে দিয়েছিল। মনে মনে বড় ভাইয়ের হত্যাকারীকে ধ্বংস করার পায়তারা করছিল সে এবং তার বাপ চাচারা। তবে জেহরানের ক্ষমতা ততদিনে তাদের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছিল। তার থেকে শক্তিতে পিছিয়ে পড়েছিল আকাশরা। ফলে মোক্ষম সময়ে আঘাতের প্রতীক্ষা করতে থাকে আকাশ এবং আরমান তালুকদার। দীর্ঘ সময় চলে যাওয়ার পরও জেহরানের কোনো দুর্বলতা খুঁজে পায়নি তারা। অবশেষে প্রেরণা নামক মেয়েটিকে যখন জেহরানের এত বিশেষত্ব দেখতে পেল তারা, তখনই বুঝে গিয়েছিল জেহরানের একমাত্র দুর্বলতা হলো প্রেরণা। সেটাকে টার্গেট করে প্রেরণার সাথে ভালোবাসার নাটক করে তাকে নিজের করে নিতে চেয়েছিল আকাশ। তারপর জেহরানকে একটু একটু করে ভাঙার পায়তারা করছিল তারা। কিন্তু সেই আশাতে পানি ঢেলে দিয়েছিল জেহরান স্বয়ং। প্রেরণাকে বিয়ে করে তাকে এবং তার বাবাকে হারিয়ে দিয়ে সোজা অস্ট্রেলিয়ায় চলে গেল জেহরান। কিন্তু এবার সে কিছুতেই ব্যর্থ হবে না। যে করেই হোক প্রেরণাকে হাসিল করে জেহরানকে ভেঙে চুরে দিতে হবে তাকে। টেরেসে দাঁড়িয়ে রাতের অন্ধকার আকাশের দিকে তাকিয়ে থেকে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে অতীতের স্মৃতিচারণ করতে করতে এসবই ভাবছিল আকাশ। তবে এটাও ঠিক, প্রেরণার প্রতিও দুর্বলতা অনুভব করেছে সে। ওই মেয়েটাকে যে কোনো উপায়ে তার চাই যায়। আকাশের ভাবনার মধ্যে হঠাৎ করে তার ফোনে একটি কল চলে এলো। ফোন রিসিভ করতে ওপাশ থেকে ভেসে আসলো কিছু গম্ভীর কথাবার্তা। মুহূর্তে আকাশের ঠোঁটের কোণে কুটিল হাসির রেখা ফুটে উঠল। সে পুনরায় সিগারেটের ধোঁয়া ছেড়ে প্রসন্ন হেসে বলে উঠল, ওরা আমাদের সাথে পার্টনারশিপ করতে রাজি হয়েছে। গ্রেট জব। তাহলে আগামীকালই আমি অস্ট্রেলিয়ায় চলে আসছি। সাথে আমার বাবা, চাচা আর পিয়াসাকেও নিয়ে আসবো। ওপাশ থেকে আরো কিছু কথা ভেসে আসলো। আকাশ চিবুকে হাত বোলাতে বোলাতে শয়তানি হাসি হেসে বলে উঠল, প্রয়োজন মতো ওই দুটোকেও টপকে দিব। তারপর সুযোগ বুঝে দাওয়ারসাল কিভাবে যে উল্টে দিব তা ওই বাস্টার জেরান আদান ধরতেও পারবে না। এরপর প্রেরণাকেও ওর কাছ থেকে আমি কেড়ে নিয়ে সম্পূর্ণ নিজের করে নিব। দুই পক্ষের মাঝে আরো কিছুক্ষণ কথাবার্তা চলল। আকাশ কল কেটে দিতেই পারভিন নওয়াজ ও পাভেল নওয়াজ তার কাছে এসে উপস্থিত হলেন। তাদের পদধ্বনিতে আকাশ তাদের দিকে ফিরে চাইল, কিন্তু দুজনের অশ্রুসিক্ত চোখ দেখে সে ভীষণ বিরক্ত হলো। এই কয়দিনে এদের কান্নাকাটি দেখতে দেখতে সে ভীষণ হাঁপিয়ে উঠেছে। মাঝে মধ্যে ইচ্ছে করে প্রচণ্ডভাবে ধমক দিতে, কিন্তু নিজের উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত নিজেকে যথেষ্ট কষ্টে সামলে রাখার চেষ্টা করে সে। আকাশ ঠোঁটের কোণে মিথ্যে হাসির রেখা ঝুলিয়ে বলে উঠল, আপনারা এত রাতে এখানে কি করছেন? ঘুমাননি কেন এখনো? আমার মেয়েটাকে কবে আমার বুকে ফিরে পাবো বাবা? আকাশ আত্মবিশ্বাসের সাথে বলে উঠল, খুব দ্রুত পেয়ে যাবেন। আগামীকাল আমরা সবাই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। পিয়াসও যাচ্ছে আমাদের সাথে। তখন আমরা খুব দ্রুত জেরানকে ধ্বংস করে প্রেরণাকে আমাদের সাথে নিয়ে আসব। কয়েকটা দিন আপনাদের একটু কষ্ট করতে হবে, এই আর কি। আকাশের কথা শুনে পাভেল নওয়াজ ও পারভিন নওয়াজ খুব খুশি হয়ে গেলেন। আকাশকে অনেক ধন্যবাদ দিতে দিতে তার জন্য তারা দোয়া করতে লাগলেন। আর আকাশ মনে মনে শয়তানি হাসি হাসল কেবল। রাতের অন্ধকার পেরিয়ে আরেকটি 90 দিনের সূচনা হলো, কিন্তু প্রেরণার জন্য এ যেন আরেকটি অন্ধকারতম দিনের সাক্ষী। ধীরে ধীরে চোখ মেলে চাইল সে।
তারপর একটু নড়াচড়া করতে গেলেই শরীর জুড়ে তীব্র যন্ত্রণা অনুভব করলো সে। তবুও দাঁতে দাঁত পিষে যন্ত্রণা সহ্য করে কষ্ট করে উঠে বসলো প্রেরণা। পাশে তাকিয়ে দেখতে পেল জেহরান সেখানে নেই। বেডসাইড টেবিলের ওপর তার জন্য নাস্তা ও পেন কিলার দেওয়া এবং স্টিকি নোট টাঙানো রয়েছে। স্টিকি নোটে তাকে নিয়ম করে খাবার খাওয়ার জন্য এবং সারাদিন চলার মতো সমস্ত নির্দেশনা জেহরান দিয়ে গিয়েছে। প্রেরণা সেসব দেখে তা ছিল হাসল কেবল। আজকে জেহরান তাকে শিকলে আবদ্ধ করে যায়নি, তবে কোনো ভুল করলে ফিরে এসে শাস্তি দেওয়ার কথাও বলে গিয়েছে। এসব ভেবে কয়েক মুহূর্ত চুপচাপ বসে থেকে প্রেরণা গত রাতের কথা ভাবতে লাগলো। অন্যান্য রাতের মতোই জেহরান নিজের পুরুষত্বের অধিকার ফলিয়েছে তার উপর। প্রেরণার শত আহাজারি ও আর্তনাদ করেও কোনো লাভ হয়নি, বিন্দুমাত্র টলানো যায়নি পাথর মানবকে। এসব মনে করে প্রেরণার চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। চোখের পানি মুছে উন্মুক্ত শরীরে চাদর পেঁচিয়ে নিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে অতি কষ্ট সহকারে হেঁটে হেঁটে আয়নার সামনে দাঁড়ালো সে। চাদর খুলতেই দেখতে পেল তার সমস্ত শরীরে জেহরানের দেওয়া অজস্র ক্ষত চিহ্ন। মলিন ও বিষণ্ণ মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে অবলোকন করল প্রেরণা। দু চোখ ছাপিয়ে অশ্রু গড়াতে চাইলেও সে অতি কষ্টে নিজেকে সামলে নিল। মনে মনে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হলো সে, যতদিন তার নিঃশ্বাস চলবে সে কিছুতেই হার মানবে না। আর জেহরানকে মন থেকে মেনে নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তার সাধ্য মতো সে জেহরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এবং সুযোগ পেলে তার খাঁচা ছেড়ে পালিয়ে যাবে। তখন গভীর রাত। জেহরান রুমে প্রবেশ করতেই সমস্ত রুম জুড়ে অন্ধকার আচ্ছন্ন তার আভাস টের পেল। একটা দীর্ঘশ্বাস ফেলে ফ্ল্যাটের সমস্ত লাইট অন করে দিল সে। তবে নিঃশব্দ ফ্ল্যাটটায় আজ কেমন যেন নির্জীবতা বিরাজ করছে। প্রথমেই বেডরুমে প্রবেশ করলো জেহরান, তবে সেখানে প্রেরণাকে দেখতে পেল না সে। একে একে বাথরুম, বেলকনি সহ ফ্ল্যাটের প্রত্যেকটা রুম চেক করলো সে, কিন্তু কোথাও প্রেরণার অস্তিত্ব খুঁজে পেল না। এক সময় সমস্ত জায়গা খুঁজতে খুঁজতে জেহরান ফিসফিস করে শীতল স্বরে প্রেরণাকে ডাকতে শুরু করলো। ক্রিস্টাঞ্জেল, কোথায় লুকাচ্ছ তুমি ক্রিস্টাঞ্জেল? আমার সাথে হাইড অ্যান্ড সিক খেলছ? আমি কিন্তু তোমাকে ঠিকই ধরে ফেলবো ক্রিস্টাঞ্জেল। তোমাকে হারিয়ে আমি জিতে যাব। তখন কিন্তু তোমাকে আমার দোষ শাস্তি ভোগ করতে হবে। তুমি কি শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত? তবুও প্রেরণার কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। এবার ভীষণ চিন্তিত হয়ে পড়ল জেহরান। হন্তদন্ত হয়ে প্রেরণাকে খোঁজার জন্য ফ্ল্যাট থেকে বের হতে নিবে, ঠিক তখনই মাথার পেছনে শক্ত কোনো কিছুর আঘাত টের পেল সে। আঘাতটা এতটাই জোরালো ছিল যে জেহরান হাঁটু ভেঙে ধপ করে মাটিতে বসে পড়ল। ওদিকে প্রেরণা কাঁপা কাঁপা হাতে চীনামাটির ফ্লাওয়ার বেস দিয়ে জেহরানের মাথায় আঘাত করেছিল। এই মুহূর্তে মুখে এক হাত চেপে ধরে থরথর করে কাঁপছে সে। জেহরান ঘাড় ঘুরিয়ে তাকানোর আগেই প্রেরণা দ্বিতীয় দফায় তার ঘাড়ের কাছাকাছি আঘাত করল। এবার জেহরান সোজা ধপ করে উপর হয়ে ফ্লোরে পড়ে গেল। তবে অতি কষ্ট সহকারে ঘাড় ঘুরিয়ে প্রেরণার দিকে এক পলক তাকানোর সাথে সাথেই চোখজোড়া বন্ধ হয়ে গেল তার। প্রেরণার হাত থেকে ফ্লাওয়ার বেসটা শব্দ করে পড়ে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। মুহূর্তে প্রচণ্ড ভয় এবং উত্তেজনায় তার সমস্ত শরীর থরথর করে কেঁপে উঠল। কিছুটা অপরাধ বোধও হতে লাগলো তার মাঝে, কারণ নিজের হাতে এমনভাবে কাউকে কখনো আঘাত করেনি সে। প্রেরণা নিচু হয়ে বসে জেহরানের মাথায় হাত রাখলো। ঘাড় বেয়ে কিছুটা রক্ত বেরিয়ে গেছে, ফলে কিছুটা জোরে আর্তনাদ করে উঠল প্রেরণা। জেহরান যত খারাপই হোক, যত অত্যাচারী তার উপর করুক, মানুষটা তার স্বামী হয়। কোমলমনা প্রেরণার সেই হিসেবে তার জন্য সামান্য সহানুভূতি দেখানোর ইচ্ছে থাকলেও এই মুহূর্তে সেই সুযোগ তার কাছে নেই, কারণ এক্ষুনি তাকে পালাতে হবে এখান থেকে। কিভাবে পালাবে সে জানে না, কিন্তু কোনো একটা উপায় তাকে বের করতেই হবে। প্রেরণা জেহরানের মুখের দিকে একবার অনুশোচনা দৃষ্টিতে তাকিয়ে তারপর দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। জেহরান এই সময় ফ্ল্যাটের চারপাশে তেমন কোনো সিকিউরিটি গার্ড রাখে না, তাই পথ মোটামুটি ক্লিয়ারই ছিল প্রেরণার জন্য। কিন্তু সে কি করবে না করবে কিছুই ভেবে পেল না। অপ্রকৃতিস্থের মতো এলিভেটর দিয়ে দ্রুত নিচে নেমে গেল, কিন্তু সেখানে তালা দেওয়া এবং কড়া সিকিউরিটি গার্ড দেখতে পেয়ে সে আবারও এলিভেটরে চড়ে বসল। প্রেরণার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এলিভেটরে বসে হাওমাও করে কান্না করতে লাগলো সে। তার এই মুহূর্তে কি করা উচিত, কিভাবে এখান থেকে বের হবে সে কিছুই বুঝতে পারছে না।
কারণ এই সম্পূর্ণ 50 তলা বিল্ডিং জেহরানের মালিকাধীন। তার অগোচরে সে কিছুতেই এখান থেকে বেরোতে পারবে না। এদিকে ভুলভাল চাপ দেওয়াতে লিফট তাকে নিয়ে চলল একেবারে রুফটপের দিকে। সেখানে এসে লিফট থামতেই নিজের সম্বিত ফিরে পেল প্রেরণা। দ্রুত লিফটের থেকে বের হয়ে গেল সে। বিশাল ও অন্ধকারাচ্ছন্ন রুফটপের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে গেল প্রেরণা। রুফটপটা সব সময় আলোকোজ্জ্বল থাকে, কিন্তু এই মুহূর্তে অন্ধকারাচ্ছন্ন দেখে সে ভীষণ অবাক হলো। রুফটপের রেলিং ঘেঁষে নিচে তাকাতেই দেখতে পেল নিচের আলো ঝলমলে ও কোলাহলপূর্ণ বিনিদ্র শহর। কিন্তু নিচের দিকে তাকাতেই তার অন্তরাত্মা কেঁপে উঠল। এখান থেকে ঝাঁপ দিয়ে পড়লে নির্ঘাত মৃত্যু, কিন্তু ফিরে যাওয়ারও কোনো উপায় নেই। সবকিছু মিলিয়ে প্রচণ্ড হতাশা, ভয়, আতঙ্কে জড়সড় হয়ে রেলিং ঘেঁষে বসে পড়ে প্রেরণা ডুকরে কেঁদে উঠল। তার কান্নার শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো সর্বত্র। হঠাৎ করে দরজার দিক থেকে খটখটানি আওয়াজ ভেসে এলো। প্রেরণা কান্না থামিয়ে সেদিকে তাকিয়ে রইল। এরপর যা দেখতে পেল তাতেই তার শরীরের রক্ত রীতিমতো ছলকে উঠল। দরজা ঠেলে প্রবেশ করছে প্রকাণ্ড আকারের একটা সাদা নেকড়ে। নেকড়েটা তার জলজলে দৃষ্টি ও লকলকে জিভ বের করে নিয়ে প্রেরণার দিকেই হিংস্র নজরে তাকিয়ে রয়েছে, যেন এক্ষুনি ছুটে এসে তাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। প্রেরণার কলিজা প্রায় শুকিয়ে এলো এমন দৃশ্য দেখে। দু হাতে দেওয়াল খামচে ধরে সে যথাসম্ভব পিছিয়ে যেতে চেষ্টা করল। সীমাহীন ভয়ে সে এক্ষুনি জ্ঞান হারাবে এমন অবস্থা হলো তার। নেকড়েটা দ্রুত ছুটে এসে প্রেরণার ওপর আক্রমণ করতে চেষ্টা করল। প্রেরণা দুই হাতে দুই কান চেপে ধরে চোখ দুটো বন্ধ করে প্রবল একটা চিৎকার দিয়ে উঠল। কিন্তু কিছু মুহূর্ত কেটে যাওয়ার পরেও সে নিজের উপর আক্রমণের কোনো চিহ্ন না পেয়ে ধীরে ধীরে সামনে ঘুরে তাকালো। নেকড়েটা তার থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরত্বে দাঁড়িয়ে থেকে প্রচণ্ডভাবে গর্জন করছে, কিন্তু প্রেরণাকে ছুঁতে পারছে না বলে সীমাহীন আক্রোশে থাবা বসিয়ে দিচ্ছে উন্মুক্ত ফ্লোরে। প্রেরণা এই দৃশ্য দেখে ভয়ে প্রায় জমে গেল। ঝরঝর করে ঘামতে লাগলো তার সমস্ত শরীর। সেই সাথে প্রচণ্ড জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো সে। তার হৃদস্পন্দনের গতি বেগতিক হয়ে উঠল। একটু সামনে তাকাতেই প্রেরণা দেখতে পেল কালো পোশাকধারী একজন লোক নেকড়েটার গলায় শিকল ধরে রেখেছে। এটা দেখে প্রেরণার দেহে যেন প্রাণ ফিরে এলো। সে ভেবে নিল এটা জেহরান হবে হয়তো, তাই লাফিয়ে উঠে সে লোকটির সামনে গিয়ে দাঁড়ালো। অজানা কারণে ঘাতকরূপী লোকটাকে ভরসা করতে ইচ্ছে হলো তার। কেঁদে উঠে সে লোকটার মুখের মুখোশ টেনে সরিয়ে দিল। পর মুহূর্তেই তার সমস্ত আশার প্রদীপ নিভে গেল যেন, কারণ সামনের ব্যক্তিটি জেহরান ছিল না, তার জায়গায় ছিল অন্য একজন অপরিচিত শ্বেতাঙ্গ মানুষ। প্রেরণা ভয় পেয়ে কয়েক পা পিছিয়ে এলো। লোকটি তার দিকে তাকিয়ে ক্রূর হাসি হাসল। মুহূর্তে চারপাশ থেকে ভেসে এলো কয়েকটি হিংস্র প্রাণীর একত্রিত গর্জন। মুহূর্তে দৃশ্যমান হলো বাঘ, সিংহ, ভাল্লুক, নেকড়ে সহ আরো কয়েকটি ভয়ঙ্কর হিংস্র প্রাণী। সবগুলো প্রাণী একত্রে চারপাশ থেকে প্রেরণাকে ঘিরে ধরল, কিন্তু একেবারে তাকে স্পর্শ করতে পারল না। তার থেকে মাত্র কয়েক গজ দূরে অবস্থান করলো। তবে প্রাণীগুলো তাকে দেখে ভয়ানকভাবে হিংস্র গর্জন করতে লাগলো, আর প্রাণীগুলোকে ধরে রাখলো কয়েকজন কালো পোশাকধারী মানুষ। প্রেরণা তীব্র ভয়ে আতঙ্কে গগন বেতারি আর্তনাদ করতে লাগলো। চারপাশ খুঁজে একটুখানি আশার আলো খুঁজতে চেষ্টা করলো, কিন্তু ভরসা করার মতো কোনো মুখই সে খুঁজে পেল না। হঠাৎ করে অন্ধকার রূপটপটায় আলো জ্বলে উঠল। সেই সাথে ছাদে গম্ভীর পদধ্বনির সাথে আগমন ঘটল প্রেরণার অপ্রিয় কিন্তু প্রত্যাশিত মানবটির, জেহরান আদনান। জেহরান আগের সেই গেটআপে ও রক্তমাখা অবস্থাতেই ধীর পায়ে সেখানে এসে উপস্থিত হলো। জেহরানকে দেখতে পেয়ে প্রেরণার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল, কিন্তু পরক্ষণেই তার পূর্বের করা কৃতকর্মের কথা মনে পড়তেই ভয়ে ভয়ে চুপসে গেল সে। জেহরান রুফটপের একটা কাউচে হাঁটুর উপর পা তুলে প্রবল অ্যাটিটিউডের সাথে বসে পড়ল। তারপর প্রেরণার দিকে নির্লিপ্ত ও নিষ্প্রাণ দৃষ্টিতে তাকালো সে। প্রেরণা কম্পনরত শরীর এবং ছলছল ও ভয়ার্ত দৃষ্টি উপেক্ষা করলো একদম। দুই ঠোঁটের ভাঁজে সিগারেট চেপে ধরল জেহরান। তারপর নাকমুখ দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে সরাসরি গাড়তে নির্দেশ করল। আধা ঘন্টা পর পর একটু একটু করে প্রাণীগুলোকে প্রেরণার সামনে আগাতে দেবে। প্রেরণার একদম কাছাকাছি গেলে তাদেরকে পুরোপুরি ছেড়ে দেবে। আজকে তাদের জন্য উত্তম আহারের ব্যবস্থা করেছি আমি। এই মেয়েটিকে ছিঁড়ে ঘুরে খেয়ে নিশ্চয়ই তাদের পেট ভরে যাবে।
কথাগুলো বলে প্রেরণার দিকে শীতল ও হিংস্র দৃষ্টিতে তাকালো জেহরান। এদিকে জেহরানের কথাগুলো শুনে প্রেরণার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। জেহরান এতটা ভয়ঙ্কর ও নিষ্ঠুর তার প্রতি হতে পারে, সে যেন বিশ্বাসই করতে পারছে না। সামনের মানুষটাকে তার সম্পূর্ণ অন্য কোনো মানুষ বলে মনে হচ্ছে। প্রেরণা আকুতি ভরা কণ্ঠে জেহরানকে বলতে লাগলো, প্লিজ আমায় ছেড়ে দিন জেহরান, মাফ করে দিন আমায়। আমি আর কখনো আপনার কথা অবাধ্য হব না। আপনাকে আঘাত করার জন্য আমি ভীষণভাবে দুঃখিত। এরপর থেকে আর এমন কিছু করার কল্পনা করবো না আমি কখনো। জেহরান কাউচে হেলান দিয়ে অসহযোগ বিরক্তিমূলক শব্দ উচ্চারণ করে প্রেরণার দিকে তাকিয়ে ঠোঁট উল্টিয়ে বলতে লাগলো, এরকম কথা তো তুমি অনেকবার বলেছো কনস্টান্সেল, কিন্তু তুমি তোমার কথা রাখতে পারোনি। আর আমি তো আগেই বলেছি, তুমি সম্পূর্ণ আমার না হলে তোমার বেঁচে থাকার কোনো মানেই নেই। তুমি যেহেতু কোনোদিন আমার হবেই না, আমাকে মেরে ফেলে তুমি মুক্তি পেতে চাও, তাহলে তোমাকে বাঁচিয়ে রেখে আমার কী লাভ বলো? আমি ঠিক করেছি, তোমার প্রতি আর কোনো দয়ামায়া দেখাবো না। সোজা উপরে পাঠিয়ে দিয়ে তোমার চির শান্তির ব্যবস্থা করব। যেহেতু আমার সাথে থেকে কোনো শান্তি পাচ্ছ না তুমি। জেহরানের কথাগুলো শুনে প্রেরণার শরীরে সমস্ত পশম যেন দাঁড়িয়ে গেল। হৃৎপিণ্ড প্রায় থমকে যাওয়ার উপক্রম হলো। এদিকে নির্দয় কথাগুলো বলে জেহরান চোখচোরা বন্ধ করে নিয়ে আকাশপানে সিগারেটের ধোঁয়া ছাড়তে লাগলো। ওদিকে প্রেরণা চিৎকার করে কান্নাকাটি ও আহাজারি করে তার কাছে কাকুতি মিনতি করতে লাগলো, কিন্তু জেহরান যেন তার কোনো কথাই শুনতে পাচ্ছে না। উল্টো তার ঠোঁটের কোণে ফুটে উঠেছে ভয়ঙ্কর নির্দয় এক হিংস্র হাসি। ওদিকে লোকগুলো নির্দিষ্ট সময় পরপর প্রাণীগুলোকে একটু একটু করে প্রেরণার সামনে এগিয়ে দিচ্ছে। প্রাণীগুলো প্রচণ্ড ক্ষুধার্ত বলে প্রেরণাকে খাওয়ার জন্য ব্যাগগুলো উন্মাদ হয়ে উঠেছে। শিকল ছিঁড়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে তারা, কিন্তু লোকগুলো ধরে রাখার ফলে কিছুতেই ছুটে গিয়ে প্রেরণার ওপর হামলা করতে পারছে না। প্রেরণা নিজের মৃত্যুকে অতি সন্নিকটে দেখতে পেয়ে চিৎকার করে কান্নাকাটি করে যাচ্ছে, আর জেহরানের অট্টহাসি যেন আকাশ বিদীর্ণ করে দিচ্ছে। রাতের অন্ধকারে ধরণীর বুকে এক অসহায় রমণীর আর্তচিৎকার এবং এক ভয়ঙ্কর যুবকের নির্দয়তা দেখে প্রকৃতিও যেন প্রায় থমকে গেল। নিস্তব্ধ রাত্রির অন্ধকার আচ্ছন্নতা কয়েক গুণ বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে গা কাঁপানো হিম শীতল বাতাস যেন মৃতপুরীর আবহ বইয়ে দিচ্ছে শরীরে। প্রেরণা অপরিসীম ক্লান্তিতে ভয় ও আতঙ্কে প্রায় নিস্তেজ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়েছে। তার নরম তুলতুলে শরীর এখনো থরথর করে কাঁপছে। চারপাশের হিংস্র পশুগুলো একেবারে তার নিকটে এসে হাজির হয়েছে, যেন সেকেন্ডের ব্যবধানেই তার দেহের উপর আক্রমণ করে তাকে ক্ষতবিক্ষত করে দিবে। জেহরান কাউচে হেলান দিয়ে পায়ের উপর পা তুলে গাঢ় হয়ে বসে রয়েছে এখনো। অসংখ্য সিগারেট খেয়ে তার অবশিষ্টাংশ ফ্লোরে ছড়িয়ে ফেলেছে। এখনো নাক মুখ দিয়ে ধোঁয়া উড়িয়ে চলেছে সে। সেই সাথে অনুভূতিহীন দৃষ্টিতে প্রেরণার দিকে স্থির তাকিয়ে রয়েছে। দয়ামায়ার লেশ মাত্রও তার চেহারায় দেখা যাচ্ছে না। এদিকে প্রাণীগুলো প্রেরণার ওপর একযোগে যে ঝাঁপিয়ে পড়তে নেবে, অমনি জেহরানের তীব্র হুঙ্কারের আওয়াজ ভেসে আসলো। মুহূর্তের মাঝে এই পশুগুলোর শিকল হাতে ধরে রাখা লোকগুলো পশুগুলোকে টান মেরে দূরে সরিয়ে আনল। প্রেরণা পশুগুলোর বিকট গর্জন শুনে সেখানে জ্ঞান হারালো। নিশ্চল নিথর হয়ে পড়ে রইল তার দুর্বল দেহখানা। জেহরান উঠে দাঁড়িয়ে গম্ভীর পদাচারণায় প্রেরণার দিকে এগিয়ে গেল। তারপর দাঁড়িয়ে গিয়ে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থেকে হাঁটু ভেঙে বসে পড়ল তার সম্মুখে। প্রেরণার শরীরটা কনকনে শীতে বেশ জোরালোভাবেই কাঁপছে, সাথে তার চেহারায় অনেকগুলো চুল এসে জমা হয়েছে। জেহরান আলতো হাতে সেগুলোকে সরিয়ে দিল তার কানের দুই পাশে। তারপর প্রেরণাকে এক ঝটকায় কোলে তুলে নিয়ে দাঁড়িয়ে গেল। প্রেরণাকে কোলে ধরে রেখে জেহরান গার্ডদের আদেশ দিল, আজকে যে লোকগুলোকে মার্ডার করেছে, এই পশুগুলোকে ওদের মাংস খাইয়ে দাও, ওরা কেউ যেন অভুক্ত না থাকে। গার্ডগুলো মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই জেহরান প্রেরণাকে নিয়ে রূপটপ থেকে বেরিয়ে গেল। তার ঠোঁটের কোণের শীতল অথচ হিংস্র হাসি তখনও বিকৃত কোনো কিছু করার চিন্তা ভাবনা করছিল। একটা আবছা অন্ধকার আচ্ছন্ন আসবাবপত্রবিহীন বড় রুমের ঠিক মাঝখানে বিশাল আকার লম্বা একটি লোহার খাঁচা বিরাজ করছে। তার ভেতরে প্রেরণা এলোমেলো অবস্থায় অচেতন হয়ে শুয়ে রয়েছে। ছোট্ট একটা জানলার ফাঁক গুলিয়ে হঠাৎ করে
আবছা আলো তার চোখে এসে লাগতেই প্রেরণার ঘুম ভেঙে গেল। একটু নড়ে চড়ে উঠতেই চোখ মেলে ধীরে ধীরে তাকালো সে। সাথে সাথে ঘাড়ে ও শরীরের বিভিন্ন জায়গায় বেশ ব্যথা অনুভূত হলো তার। সেসব অঙ্গ ডলতে ডলতে চোখ মুখ কুঁচকে সে উঠে বসলো। হঠাৎ করে তার মনে পড়ল গতকাল রাতে যে অবস্থা হয়েছিল তাতে তো তার মরে যাওয়ার কথা ছিল। তবুও নিজেকে জীবিত দেখতে পেয়ে যার পরনায় অবাক হলো সে। চারদিকে নজর বোলাতেই মুহূর্তের মাঝে চক্ষু জোড়া চড়ক গাছ হয়ে গেল তার। হতভম্ব দৃষ্টিতে চারিদিকে ভালো করে নজর বোলাতেই প্রেরণা দেখতে পেল সে একটি বড় ও লম্বা লোহার খাঁচার মধ্যে বন্দী রয়েছে। পাখির খাঁচার মতো অবিকল দেখতে, অথচ সেটি বেশ লম্বা ও বড়। জেলখানার মতো অজস্র শিক দেওয়া সেটা চারপাশটায়। প্রেরণার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল এই দৃশ্য দেখে। সে দ্রুত গতিতে উঠতে যেতে পায়ে হোঁচট খেল, তবুও প্রায় দৌড়ে গিয়ে দুই হাতে লোহার শিক আঁকড়ে ধরল। লোহার খাঁচাটি বড় একটা রুমের মধ্যে অবস্থান করছে, তার ভেতরে সে একা বন্দী রয়েছে। প্রেরণা ভয়ার্ত দৃষ্টিতে চারিদিকে অবলোকন করতে করতে অসহায় কণ্ঠে চিৎকার করে বলতে শুরু করলো। কে আমায় এইভাবে বন্দি করেছেন? জেহরান, আপনি আপনি করেছেন এটা, তাই না? কেন আমার সাথে এমন করছেন জেহরান? প্লিজ আমায় মুক্ত করুন এখান থেকে। আমি আমার অপরাধের জন্য মাফ চেয়েছি, এখনো চাচ্ছি। আমায় মাফ করে দিন প্লিজ। আমার ভীষণ ভয় করছে, এখানে দম বন্ধ লাগছে আমার, প্লিজ। বাকি কথা শেষ করতে পারল না প্রেরণা। ভয় ও তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে তার। চাইলেও গলা দিয়ে আর আওয়াজ বের করতে পারছে না সে। তার সমস্ত শরীর ঘর্মাক্ত ও এলোমেলো হয়ে রয়েছে। দুই হাতে শিক ধরে রেখেই সে খাঁচায় গা ঘেঁষে বসে পড়ল। এই মুহূর্তে নিজেকে সত্যি সত্যি অন্ধকার খাঁচার বন্দিনী পাখি বলে মনে হচ্ছে তার। হাঁপাতে হাঁপাতে তবুও প্রেরণা বিড়বিড় করে কেঁদে যাচ্ছে। আব্বু, আম্মু, ভাইয়া, কোথায় তোমরা? প্লিজ আমাকে এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার করো। আমি আজ আর এই কষ্ট সহ্য করতে পারছি না। আমি মরতেও পারছি না, আবার ঠিকভাবে বাঁচতেও পারছি না। উপরওয়ালা আমাকে কোন ধরনের শাস্তি দিয়েছেন এটা? সারাটা দিন এভাবেই বদ্ধ খাঁচার মধ্যে কান্নাকাটি করে কেটে গেল প্রেরণার। প্রতিনিয়ত মুক্তির জন্য ছটফট করে গিয়েছে সে। শরীরের সমস্ত শক্তি একত্রিত করে চিৎকার করে করে প্রত্যাশিত কারো কাছে সাহায্য চেয়েছে, কিন্তু কেউ তার ডাকে সাড়া দেয়নি। সাহায্যের জন্য এগিয়ে আসেনি। কেবল কিছু গার্ড সময় মতো খাবার ও পানি দিয়ে গিয়েছে। প্রেরণা গোসল করার বাহানায় সেখান থেকে বের হতে চাইলেও তার অনুমতি মেলেনি। অবশেষে সমস্ত পানাহার পরিত্যাগ করে সে খাঁচার ভেতরেই নিস্তেজ হয়ে লুটিয়ে পড়েছিল প্রেরণা। রাত তখন গভীর, নিস্তব্ধ ও তমসাচ্ছন্ন। প্রেরণা সেভাবেই খাঁচার ভেতরে লুটিয়ে পড়ে রয়েছে। তার শরীরের নিচে কেবল একটা পাতলা কমফোর্টার দিয়ে রাখা হয়েছে। তার জ্ঞান আছে কি নেই সেটা বোঝার উপায় নেই। ধীরে ধীরে সেই রুমের দরজার লক খোলার আওয়াজ ভেসে এলো। তারপর দরজা খুলে কারো গটগট পায়ে হেঁটে আসার আওয়াজ ভেসে এলো। প্রেরণা কান খাড়া করে সবটা শুনলেও কোনো প্রতিক্রিয়া দেখালো না। অবয়বটি কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থেকে তারপর খাঁচার দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। তারপর ঠিক প্রেরণার গা ঘেঁষে বসে পড়ল। প্রেরণার শরীর ভয়ে জমট বেঁধে গেল, তবুও সে নড়াচড়া না করে দম বন্ধ করে চোখ মুখ খিঁচে শুয়ে রইল। কিন্তু অবয়বটি মুহূর্তেই তার এক হাত টেনে ধরে তাকে নিজের সামনে ঘুরিয়ে আনলো। প্রেরণার বুকটা মুহূর্তে ধড়ফড় করে উঠল। বিস্ফারিত দৃষ্টিতে তীব্রভাবে নিঃশ্বাস নিতে নিতে সে সামনের মানুষটির পানে তাকিয়ে রইল। জেহরান প্রেরণার দিকে গোল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তার ঠোঁটের কোণে নির্দয় ও বিষাক্ত হাসি লেপ্টে রয়েছে। প্রেরণাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে সে ঠোঁটের হাসি আরো প্রসারিত করল। যেন প্রেরণার এই অবস্থা দেখে সে বেশ তৃপ্তি পাচ্ছে। জেহরান এক ঝটকায় প্রেরণাকে শোয়া থেকে উঠিয়ে নিজের একদম সামনাসামনি বসালো। তারপর এক হাতে তার ঘাড় চেপে ধরে এবং অপর হাতে তার কোমর চেপে ধরে প্রেরণাকে একদম নিজের কাছাকাছি এবং তার মুখখানা একদম নিজের মুখের কাছাকাছি নিয়ে আসলো। প্রেরণা তীব্রভাবে নিঃশ্বাস নিতে নিতে চোখ জোড়া খিচে বন্ধ করে নিল। ভয়ে তার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে যেন। তাদের দুজনের উষ্ণ নিঃশ্বাস প্রশ্বাস একে অপরের চেহারার উপর জোরালোভাবে আছড়ে পড়ছে। বেশ কিছুক্ষণ সময় এভাবে কেটে গেল। নীরবতা ভঙ্গ করে হঠাৎ করে জেহরান প্রেরণার উদ্দেশ্যে কঠোর স্বরে আদেশ ছুড়ল,
আমার চোখের দিকে তাকাও কনস্ট্যান্সেল। প্রেরণা তবুও না তাকানোতে জেহরান তাকে প্রচণ্ডভাবে ধমকে উঠল। প্রেরণার হৃদয় যেন প্রায় কেঁপে উঠল। সে দ্রুত বেগে চোখ তুলে জেহরানের চোখে চোখ রেখে তাকালো। জেহরান তার ঠোঁট জোড়ায় স্লাইড করতে করতে ক্রুর হেসে বলে উঠল। দ্যাটস মাই কিউট গার্ল। প্রেরণা হঠাৎ করে ফুপিয়ে কেঁদে উঠে বলে উঠল। আমাকে কেন এভাবে খাঁচার মধ্যে একাকী বন্দি করে রেখেছেন? এখানে থাকতে কষ্ট হচ্ছিল আমার ভীষণ। কথাগুলো বলে আওয়াজ সহকারে ডুকরে কেঁদে উঠল প্রেরণা। কান্নার ফলে তার ফর্সা চোখ মুখ মুহূর্তে লাল বর্ণ ধারণ করলো। তুলতুলে গাল দুটো ফোলা ফোলা হয়ে উঠল। নাক টেনে টেনে হিচকি তুলতে লাগলো প্রেরণা। জেহরান মুগ্ধ দৃষ্টিতে তার এই কানারত সুন্দর মুখশ্রী অবলোকন করতে লাগলো। মুগ্ধতার হাসি ফুটিয়ে তুলে সে প্রেরণার চোখে মুখে অনেকগুলো আলতো চুমো দিতে দিতে তার অশ্রুগুলো ঠোঁট দিয়ে শুষে নিতে লাগলো জেহরান। প্রেরণা কান্না বন্ধ করে অবাক দৃষ্টিতে তার পানে তাকিয়ে রইল। জেহরান নেশালো কণ্ঠে বলতে লাগলো। তোমার কান্নারত মুখশ্রী আমার দেখা সবচেয়ে সুন্দর জিনিসগুলোর মধ্যে অন্যতম। তুমি ভাবতেও পারবে না কাঁদলে তোমাকে ঠিক কতটা সুন্দর লাগে। তেমন এমন অভূতপূর্ব সৌন্দর্য উপভোগ করতে তোমাকে যদি আমায় ক্রমাগত কাঁদাতে হয় তাহলে আমি বারংবার সেটাই করব। প্রেরণা হতবাক হয়ে জেহরানের মুখপানে তাকিয়ে রইল। একটা মানুষ কাউকে কান্না করিয়েও যে আনন্দ পায়, তার কান্নারত মুখশ্রী দেখে যে মুগ্ধ হয়, সেটা জেহরানকে না দেখলে প্রেরণা যেন কিছুতেই বুঝতে পারত না। জেহরান প্রেরণার শীতল ঠোঁটের ভাঁজে নিজের শুষ্ক ঠোঁট জোড়া মিলিয়ে দিল। অতঃপর প্রগাঢ় করল তার সেই চুম্বন। প্রেরণার দম বন্ধ হয়ে আসছে। সে দুহাত দিয়ে জেহরানকে ঠেলে সরিয়ে দিতে চাইল, কিন্তু জেহরান তার দুই হাত নিজের এক হাত দিয়ে পিচ মোড়া করে আঁকড়ে ধরল। এভাবে কেটে গেল অনেকগুলো মুহূর্ত। অবশেষে জেহরান প্রেরণাকে ছেড়ে দিল। তাকে ছেড়ে দিলেও তার দুই হাতের বাহুবন্ধনী থেকে মুক্ত করল না প্রেরণাকে। প্রেরণা ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। অপরদিকে জেহরান চারদিকে দৃষ্টি বুলিয়ে রুক্ষ কণ্ঠে প্রেরণাকে বলল। খাবার খাওয়ানি কেন তুমি? প্রত্যেকবার আমার আদেশ অমান্য করে শাস্তি পেতে তোমার ভীষণ ভালো লাগে, তাই না? প্রেরণা জুৎসই জবাব দেওয়ার জন্য আমতা আমতা করতে লাগলো, কিন্তু বলার মতো কোনো সঠিক উত্তর খুঁজে পেল না। অবশেষে সে অন্য প্রসঙ্গে মিনমিনে কণ্ঠে বলে উঠল। আপনাকে গতকাল রাতে ওভাবে আঘাত করার জন্য সরি। জেহরান চোখ মুখে ভাবধারা সরল করে ধারালো কণ্ঠে বলে উঠল। সুযোগ পেলে একই কাজ দ্বিতীয়বার করতে তুমি পেছপা হবে না, সেটা আমি খুব ভালো করে জানি। তাই সব সরি বলার নাটক তোমার কাছে রাখো। জেহরানের কথাগুলো শুনেই প্রেরণা মাথা নত করে নিল। তার আসলেই গতকাল রাতে জেহরানকে ওভাবে আঘাত করার জন্য মনে মনে খচখচানি অনুভূতি হচ্ছিল। মূলত সেজন্য সরি বলেছিল। পরক্ষণে জেহরানের কথায় তার মনে পড়ল সে আসলে ঠিকই বলেছে। সে জেহরানকে কখনো মানতে পারবে না এবং আবারও পালানোর সুযোগ খুঁজবে। তাই সে চুপ করে রইল। জেহরান হঠাৎ করে প্রেরণাকে আরো কাছে টেনে নিয়ে বাঁকা হেসে শীতল কণ্ঠে বলে উঠল। তবে যতই আমার কাছ থেকে ছাড়া পড় কিংবা পালিয়ে যাওয়ার চেষ্টা করো না কেন তুমি কনস্ট্যান্সেল, প্রতিবার ঠিক এভাবেই তোমাকে আমি আমার কাছে আটকে রাখবো। তাই বলছি এসব উল্টাপাল্টা প্রচেষ্টা বাদ দাও। কাজের কাজ তো কিছু হবে না, উল্টো তুমি আমার কাছ থেকে নতুন নতুন শাস্তি পাবে। প্রেরণা নির্নিমেষ দৃষ্টিতে জেহরানের পানে তাকিয়ে রইল। জেহরান হঠাৎ করে প্রেরণার গলায় ও ঘাড়ে মুখ বুজে দিল। প্রেরণা চোখ জোড়া বন্ধ করে নিতেই পরক্ষণে জেহরান তার কাছ থেকে সরে এলো। তার দিকে তাকিয়ে চোখ মুখ কুঁচকে বিরক্তি কণ্ঠে বলল। এই তুমি সামনে কেন? গা থেকে কেমন পিষ্ট গন্ধ আসছে। প্রেরণা অভিযোগের সুরে তৎক্ষণাৎ বলে উঠল। আমি তো গোসল করার জন্য অনেক অনুরোধ করেছিলাম, কিন্তু আপনার গার্ডরাই তো আমায় গোসল করতে দিল না। জেহরান কিছু মুহূর্ত চুপ থেকে হঠাৎ করে উঠে দাঁড়িয়ে প্রেরণাকে কোলে তুলে নিল। প্রেরণা চমকে উঠে বলে উঠল। আপনি কি করছেন? জেহরান প্রেরণাকে কোলে করে নিয়ে হেঁটে যেতে যেতে শীতল স্বরে জবাব দিল। Just shut your mouth, Constanzo. বিশালাকার রূপটপটাতে আজ কৃত্রিম বৃষ্টির ধারাপাত বইছে। শীতের আবহাওয়ায় সমস্ত শহর বৃষ্টিশূন্য থাকলেও জেহরানের 50 তলা বিল্ডিংয়ের ছাদের ওপর কৃত্রিম বৃষ্টিপাত বয়ে যাচ্ছে। বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে কৃত্রিম উপায়ে এই বৃষ্টিপাত ঘটিয়েছে স্বয়ং জেহরান আদনান। অজস্র বৃষ্টির ফোঁটার নিচে ভিজতে ভিজতে কপত কপতির ন্যায় দুজন দুজনের দেহের সাথে লেপ্টে থেকে দাঁড়িয়ে রয়েছে জেহরান ও প্রেরণা। ভিজে একদম জবজবে হয়ে গিয়েছে দুজন।
প্রেরণা ছটফট করে সরে যেতে চাইলেও জেহরান 2 হাতে জাপটে ধরে তাকে নিজের সাথে আগলে রেখেছে। তারপর প্রেরণাকে বাধ্য করেছে নিজের চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকতে। দুজনের চেহারায় অজস্র বৃষ্টির ফোঁটা বিন্দুর মতো লেপ্টে রয়েছে। একে অপরের চেহারার দিকে দুজনেই অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। প্রেরণার শরীরের উন্মুক্ত অংশে ধীরে ধীরে হাত বোলাতে লাগলো জেহরান। তারপর ধীরে ধীরে তার পোশাকের নিচে উন্মুক্ত ত্বকে হাত বোলাতে লাগলো সে। প্রেরণা কেঁপে কেঁপে উঠলেও বাধা দেওয়ার সাহস পেল না। জেহরান হঠাৎ করে প্রেরণার চোখে চোখ রেখে তাকিয়ে মাদকতাময় ও গভীর স্বরে বলতে লাগলো, তোমার শরীরটা মাখনের মতো এত নরম মোলায়েম কেন ক্রিস্টানসেল? ইচ্ছে করে একদম টুক করে খেয়ে ফেলতে। প্রেরণা বিব্রত বোধ করে জেহরানের চোখ থেকে দৃষ্টি সরিয়ে নিল। জেহরান তার কোমর চেপে ধরে আরো তীব্রভাবে নিজের সাথে সরিয়ে নিতে প্রেরণার সাথে সাথে তার চোখের পানে অসহায় দৃষ্টিতে তাকালো। জেহরানের দৃষ্টি কামুকতাপূর্ণ এবং ঠোঁটের কোণে নির্লজ্জ ও দুষ্টু হাসি। সে আবারও একই কণ্ঠে বলতে শুরু করলো, জানো ক্রিস্টানসেল, তোমার শরীরে কতগুলো তেল আছে, কয়টা জন্মদাগ রয়েছে এবং কোথায় কোথায় সেসবগুলো রয়েছে। সবকিছু আমার নখদর্পণও রয়েছে। তোমার শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে আমার দৃষ্টি যায়নি। আমার হাতের, শরীরের আর জিভের স্পর্শ লাগেনি। তোমার দেহের এমন কোনো জায়গা অবশিষ্ট নেই যেখানে আমার নজর পড়েনি কিংবা আদরের স্পর্শ লাগেনি। পুঙ্খানুপুঙ্খভাবে তোমাকে আমার দেখা হয়ে গেছে, তবুও বারবার নতুন করে পেতে ইচ্ছে হয়। এখন তো তোমাকে এত নিজের করে পেয়েও যে আমার স্বাদ মেটে না। ইচ্ছে করে সমস্ত তুমিটার গায়ে আমার নামের সিলমোহর রেখে দিতে। প্রেরণা তীব্র লজ্জায় চোখ মুখ কুঁচকে নিল। তার গাল দুটো রক্তিম হয়ে উঠল মুহূর্তেই। হৃদস্পন্দন বেগতিক হয়ে গিয়ে তার নিঃশ্বাসও ক্রমশ ভারী হয়ে উঠতে লাগলো। এক প্রকার হাঁপাতে হাঁপাতে লজ্জায় আড়ষ্ট হয়ে সে নিচু অথচ স্পষ্ট কণ্ঠে বলতে লাগলো, ছি, আপনি এতটা অভদ্র। একটা মানুষ এতটা নির্লজ্জ কি করে হতে পারে? জেহরান প্রেরণার শরীরে সমস্ত পানি জিভ দিয়ে শুষে নিতে নিতে হাসকি স্বরে বলতে লাগলো, অভদ্র হয়েছে বলেই তো তোমার দেহের প্রতিটা নারী নক্ষত্র চাক্ষুষ অবলোকন করতে পেরেছে। নির্লজ্জ না হলে তো আমায় নিজের কোমরত্ব হারাতে হতো না, আর না তোমায় নিজের কোমরত্ব হারাতে হতো। প্রেরণা চোখ মুখ কুঁচকে নিয়ে 2 হাতে নিজের 2 কান চেপে ধরে এক প্রকার চিৎকার করে বলে উঠল। চুপ করুন, অসভ্য নির্লজ্জ পুরুষ। জেহরান ঠোঁট কামড়ে হেসে আবারও আগের মতোই বলতে লাগলো, তুমি কিন্তু একদম লাল টকটকে হয়ে যাচ্ছ ক্রিস্টানসেল। লাল হয়ে গেলে তোমাকে একদম লাল টমেটোর মতো লাগে। তখন তোমাকে এতটাই লোভনীয় লাগে যে ইচ্ছে করে তোমাকে টুক করে খেয়ে ফেলে। প্রেরণা জেহরানের দিকে তাকিয়ে একটা হতাশার নিঃশ্বাস পেল। সে বুঝতে পারল যে এই বেপরোয়া পুরুষকে কোনো কিছু বলে লাভ নেই। উল্টো সে যত বলবে ততই তাকে লজ্জা পেতে হবে। হঠাৎ করে প্রেরণার শরীরে তীব্র কাঁপনের অনুভব হতে লাগলো। সে নিচু কাঁপা স্বরে বলে উঠল, আমার ভীষণ শীত লাগছে জেহরান, প্লিজ চলুন এখান থেকে। আমার হয়তো জ্বরও চলে আসতে পারে। জেহরান প্রেরণাকে একদম নিজের সাথে মিশিয়ে নিয়ে তার কানের কাছে মুখ নিয়ে কানের লতিতে আলতো করে কামড় দিল। তারপর ফিসফিস করে বলল, কিন্তু আমার যে এখন অন্য কিছু করতে ইচ্ছে করছে। জেহরানের ইঙ্গিত প্রেরণা তৎক্ষণাৎ বুঝতে পারল। মুহূর্তে সে আটকে উঠে তড়িঘড়ি করে অনুরোধের স্বরে বলে উঠল, প্লিজ আজকে এসব না, আমার শরীর আজ ভীষণ দুর্বল, আমি পারবো না। জেহরান প্রেরণাকে কোলে তুলে নিয়ে হঠাৎ করে গম্ভীর কণ্ঠে বলে উঠল, অথচ সারাটা জীবন তুমি আমাকে সহ্য করতে হবে ক্রিস্টানসেল। কথাটা বলে প্রেরণার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে রইল জেহরান। প্রেরণা তার দিকে তাকিয়ে হঠাৎ করে ঢোক গিলে ভয়ের তোষারে বলে উঠল, আমাকে কি আবার ওই খাঁচায় বন্দি করে রাখবেন আপনি? হুম, প্লিজ এমনটা করবেন না, আমি ওই জায়গায় কিছুতেই থাকতে পারবো না। তোমার জন্য আমার পার্সোনাল খাঁচা তৈরি করা হয়েছে ক্রিস্টানসেল, যেখানে আমি ছাড়া অন্য করে বিচরণ করা তোমার জন্য সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে, যেখানে তোমার জন্য কেবল আমিই থাকবো। এখন থেকে সবসময় সেখানেই তুমি থাকবে। প্রেরণা কিছু বুঝতে না পেরে ফ্যালফ্যাল দৃষ্টিতে জেহরানের পানে তাকিয়ে রইল। 2 হাতে তার কাঁধ ও ঘাড় জড়িয়ে ধরে রইল সে। জেহরান তাকে কোলে করে নিয়ে যেতে যেতে ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটিয়ে তুলে মনে মনে ভাবতে লাগলো, তোমাকে এমনভাবে ভাঙবো আমি, এমনভাবে ম্যানিপুলেট করব যাতে আজীবন আমাকে ছাড়া অন্য কোনো দিশা তুমি দেখতে না পাও, আমাকে ছাড়া অন্য কোনো সাহারা তুমি খুঁজে না পাও। তোমার শুরু থেকে শেষ পর্যন্ত সবটা জুড়ে থাকবো কেবল আমি। তোমার জীবন হবে জেহরানময়,
তুমি চাইলেও আমাকে ছেড়ে চলে যেতে পারবে না কনস্ট্যান্সেল, কারণ তুমি আমার, শুধুই আমার, একান্তই আমার। জেহরান তার 50 তলা বিল্ডিং বিশিষ্ট ফ্ল্যাট থেকে শিফট হয়েছে অন্য একটি ডুপ্লেক্স বাড়িতে। বাড়িটি সিডনি শহর থেকে বেশ দূরে এবং নিরিবিলি জায়গায় অবস্থিত। সাদা ও সোনালী রঙের মিশেলে তৈরি বাড়িটি যেমন জৌলুসপূর্ণ তেমনই দেখতে নান্দনিক। বাড়ির সামনে বিশাল বড় সবুজ গার্ডেন ও একপাশে সুইমিং পুল রয়েছে। তবে বাড়িটার চারপাশে সবসময় অজস্র গার্ড অস্ত্র সমেত নিঃশব্দে পাহারারত অবস্থায় থাকে। অন্দরমহলেও সার্ভেন্টদের কোনো অভাব নেই। দোতলার একটি রুমে প্রেরণা বিষণ্ণ চিত্তে জানালার ফ্রেঞ্চ গ্লাস ধরে দাঁড়িয়ে রয়েছে। বাহিরে বিকেলের সুন্দর ও সবুজ গার্ডেন দেখা যাচ্ছে, যেখানে অজস্র ফুল ফুটে রয়েছে এবং প্রতিনিয়ত সতেজ হাওয়া বয়ে যাচ্ছে। কিন্তু সেখানে যাওয়ার অনুমতি তার নেই, কারণ এই বাড়ির দরজা জানালাগুলো সবসময় বদ্ধ অবস্থায় থাকে। বাইরের আলো বাতাস তাকে স্পর্শ করতে পারে না। জেরানের কঠোর নির্দেশ সে যেন এই বাড়ির বাইরে এক পাও না রাখে। গার্ডদেরও এই বিষয়ে সে যথেষ্ট অবগত করে রেখেছে। প্রেরণা ভাবছে নিজের বাবা মা ও ভাইয়ের কথা, নিজের হাসি খুশি অতীত জীবনের কথা। তখনকার জীবনটা কত মুক্ত ও আনন্দময় ছিল, অথচ সে এখন বদ্ধ পাখির মতো বন্দি খাঁচায় থাকছে। এসব ভাবতেই চোখ থেকে টুপ করে এক ফোঁটা অশ্রু ঝরে পড়ল তার। তবে তড়িঘড়ি করে নিজের অশ্রু মুছে নিল সে। জেহরান বাড়িতেই রয়েছে, সে ব্যতীত অন্যের জন্য প্রেরণার চোখের অশ্রু আবার সে সহ্য করতে পারে না। তখন আবার এর জন্য নতুন করে পানিশমেন্ট দিতে বসবে হয়তো। হঠাৎ করে নিজের কোমরে ও তলপেটে দুটি শক্তপোক্ত ও শীতল হাতের স্পর্শ টের পেল প্রেরণা। ধীরে ধীরে হাত দুটি তার পেট ও কোমর জড়িয়ে ধরেছে। পরিচিত অথচ বিতৃষ্ণায় ঘেরা সেই স্পর্শ চিনতে প্রেরণার একটুও বেগ পেতে হলো না। তাই চোখ জোড়া খিচে বন্ধ করে নিল সে। ওদিকে হাতজোড়ার মালিক ক্রমান্বয়ে তার দুই হাতের সাহায্যে প্রেরণার পোশাকের ফাঁক গলিয়ে তার উন্মুক্ত ত্বকে নিজের অবাধ স্পর্শের বিচরণ চালাতে লাগলো। তারপর প্রেরণার চুল সরিয়ে দিয়ে তার কাঁধে থুতনি ঠেকিয়ে তার ঘাড় ও গলায় নিজের মুখ ডুবিয়ে দিল। প্রেরণা ক্ষণে ক্ষণে কেঁপে কেঁপে উঠলেও নিজেকে যথাসম্ভব শক্ত করে রাখল। কনস্ট্যান্সেল, জেহরানের হাঁচকি কণ্ঠস্বর প্রেরণার কানে সুরসুটির মতো করে ভেসে আসলো। প্রেরণা না চাইতেও নিচু স্বরে জবাব দিল, তুমি কি জানো, আমি ছাড়া তোমার এই দুনিয়া আপন বলতে আর কেউই নেই। একমাত্র আমিই তোমার আপনজন, রক্ষাকর্তা। প্রেরণা এবার সাহস সঞ্চয় করে শক্ত কণ্ঠে জবাব দিল, মিথ্যে কথা। আমার বাবা মা ভাইয়া সবাই আছে, আর আপনি আপনি আমার একমাত্র আপনজন। রক্ষাকর্তা যাবেন কেন? কারণ তুমি এ পর্যন্ত যতবার বিপদে পড়েছ, সবসময় আমিই তোমাকে বাঁচিয়েছি, আর ভবিষ্যতে সবসময় তোমায় রক্ষা করব। ওই অস্ট্রেলিয়ান গ্যাংস্টারদের কাছ থেকে, ওই হিংস্র পশুদের কাছ থেকে তোমায় বাঁচিয়েছে, আর এই বাস্টার্ড আকাশের কাছ থেকেও। শেষ কথাটা দাঁতে দাঁত চেপে বলল জেহরান। প্রেরণা কিছুক্ষণ চুপ করে থেকে জবাব দিল, যতবার আমায় বাঁচিয়েছেন তার চেয়েও বিপদে ফেলেছেন বেশি। আর ওইসব বিপদে পড়ার কারণটাও আপনি। আকাশ অন্তত আমাকে। আকাশের নাম মুখে নেওয়া মাত্রই প্রেরণাকে এক লহমায় নিজের সামনে ঘুরিয়ে নিয়ে তার দুই গাল শক্ত হাতে চেপে ধরল জেহরান। প্রেরণা আতঙ্কিত দৃষ্টিতে তার পানে তাকিয়ে রইল। জেহরান দাঁতে দাঁত পিষে প্রেরণার পানে কটমট দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, আর একবার এই বাস্টার্ডের নাম মুখে নিলে সত্যি সত্যি তোকে আগুনে চালিয়ে দিয়ে মেরে ফেলবো আমি। আর একটা কথা খুব ভালোভাবে জেনে রাখ, এখন থেকে আমি ছাড়া তোর আপনজন বলতে আর কেউ নেই, কখনো থাকবেও না। তোকে বিপদে ফেলতেও পারি আমি, আর সেই বিপদ থেকে রক্ষা করতে পারি একমাত্র আমি। কথাগুলো বলে জ্বলন্ত দৃষ্টিতে প্রেরণার পানে তাকিয়ে রইল জেহরান। এদিকে প্রেরণা ব্যথায় ছটফট করছে দেখে জেহরান তার গাল ছেড়ে দিল। প্রেরণা নিচের দিকে তাকিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। এদিকে জেহরানও মাথা নিচু করে কয়েকটা প্রলম্বিত নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। এরপর কয়েক মুহূর্তের মধ্যে ফিরে এলো আগেকার সেই শান্ত রূপে। কারণ এই মুহূর্তটাকে নষ্ট করতে চায় না সে। প্রেরণাকে ধীরে ধীরে ম্যানিপুলেট পরেও করা যাবে। জেহরান প্রেরণার চিবুকে আঙ্গুল ঠেকিয়ে তার মুখ নিজের দিকে উঠিয়ে তাকে একদম নিজের কাছে টেনে আনলো। এরপর তার গলায় মুখ ঘষতে ঘষতে হাসকি স্বরে বলল, আমার নাম এই মুহূর্তে ভীষণ প্রেম প্রেম পাচ্ছে কনস্ট্যান্সেল। প্রেরণা জেহরানের হঠাৎ রূপ বদল দেখে অবাক হয়ে গেল। তারপর তার ছেলের হাসি হেসে বলল,
প্রেম মানে কি আপনি আদৌ বোঝেন? জেহরান ঝটকা মেরে প্রেরণাকে এক লহমায় সোজা ভাবে নিজের কোলে উঠিয়ে নিল। প্রেরণা দুই পা জেহরানের কোমরে আড়াআড়ি ভাবে স্থান করে নিল, আর দুই হাত জেহরানের কাঁধ ও ঘাড়ে বিচরণ করতে লাগলো। জেহরানের হাত দুটি প্রেরণার পিঠ ও কোমরে স্থান করে নিল। প্রেরণা আতঙ্কিত দৃষ্টিতে জেহরানের পানে তাকিয়ে থাকলেও জেহরানের চোখ মুখে নির্লজ্জ দুষ্টুমি বিরাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। জেহরান প্রেরণা নাকে না ঘষে কামুক স্বরে বলে উঠল, প্রেম না বুঝলেও রোমান্স করা আমি ঠিকই বুঝি, আর আজকে আমার কাছ থেকে তুমিও ভালোভাবে সেটা আয়ত্ত করে নেবে। প্রেরণা হতবিহ্বল স্বরে জিজ্ঞেস করল। আমি আয়ত্ত করে নেব মানে কিভাবে? জেহরান প্রেরণার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে কামুক স্বরে বলে উঠল, সেদিন রাতের পানিশমেন্টের কথা মনে আছে তোমার? যে পানিশমেন্ট ফিল আপ না করেই তুমি অজ্ঞান হয়ে গেছিলে। প্রেরণার সেই ভয়ালো রাতের কথা মনে পড়ে গেল। মুহূর্তে শুকনো ঢোক গিলল সে। প্রেরণা ভয়ার্ত স্বরে জেহরানকে জিজ্ঞেস করল, মনে আছে, কিন্তু সেটার কথা এখন কেন জিজ্ঞেস করছেন? জেহরান একটা ফিচেল হাসি হেসে প্রেরণার গালে নিজের হাতের উল্টো পিঠ দিয়ে স্লাইড করতে করতে বলল, আজ এই পানিশমেন্ট পূরণ করবে তুমি। ঠিক এই মুহূর্তে নিজ থেকে আমাকে আধরে আধরে ভরিয়ে দেবে তুমি। আমাকে সম্পূর্ণভাবে স্যাটিসফাইড করবে। প্রেরণাকে লজ্জা, ভয় আর উত্তেজনা মিলেমিশে একত্রে আঁকড়ে ধরল যেন। সে মাথা নিচু করে বিড়বিড় করে লাজুক ও আড়ষ্ট স্বরে বলল। এটা আমি কিছুতেই করতে পারবো না। জেহরান প্রেরণাকে বেডে নিয়ে যেতে যেতে বলল, তুমি পারবে সুইটহার্ট, তোমাকে পারতেই হবে। কথাটা বলেই প্রেরণাকে বিছানায় শুয়ে দিল জেহরান। তারপর নিজের শার্ট খুলতে লাগলো সে। প্রেরণা সেটা দেখে দুই কনুইয়ে ভর করে পিছিয়ে যেতে চাইল। তার চোখে মুখে নিদারুণ আতঙ্ক ও লজ্জার আভা ফুটে উঠেছে। জেহরান বিছানায় উঠে বসে প্রেরণার এক কনুই ধরে তাকে একদম নিজের কাছে টেনে আনলো। তারপর তার মুখের কাছে মুখ নিয়ে গভীর স্বরে ফিসফিসিয়ে বলল, তোমার সময় শুরু হলো এখন থেকে। কাজ শুরু করে দাও কনস্ট্যান্সিও। প্রেরণা ছটফট করতে করতে বলে উঠল। প্লিজ ছেড়ে দিন আমায়, আমি এমনটা কিছুতেই করতে পারবো না। জেহরান এবার চোখে মুখে রাগ ও বিরক্তি ফুটিয়ে তুলে বলে উঠল, আমার কথা না শুনলে কিন্তু এর থেকে দ্বিগুণ পানিশমেন্ট পাবে তুমি। বেশি কথা না বলে আমি যেটা বলছি সেটা দ্রুত করো। কথাগুলো বলে প্রেরণাকে ছেড়ে দিয়ে বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসলো জেহরান। তারপর চোখজোড়া বন্ধ করে ডান হাতে তর্জনী আঙ্গুল দিয়ে প্রেরণাকে তার কাজ শুরু করতে ইশারা দিল সে। প্রেরণা কয়েকটা শুকনো ঢোক গিলে কাঁপা কাঁপা শরীরে জেহরানের দিকে ধীরগতিতে এগিয়ে গেল। তাকে স্পর্শ করতে গেলে জেহরান চোখ বন্ধ করেই শীতল স্বরে বলে উঠল। ইউ টেক অফ ইউর ক্লোথস ফার্স্ট। প্রেরণা বিস্ফারিত দৃষ্টিতে জেহরানের পানে চেয়ে রইল। তাকে দিয়ে এত নির্লজ্জ কাজ সে কিভাবে করাতে পারে? প্রেরণা ভেবে পাচ্ছে না। অবশ্যই এই নির্দয় ব্যক্তির দ্বারা সবই সম্ভব। তার উপর তাকে হালালভাবে নিজের কাছে আটকেও রেখেছে। এদিকে প্রেরণাকে চুপচাপ বসে থাকতে দেখে জেহরান আরো জোরে একটা ধমক দিয়ে বসল। প্রেরণা কেঁপে উঠে আস্তে আস্তে নিজের পরনের ফ্লোরাল প্রিন্টেড সাদা গাউনটা খুলতে শুরু করলো। তার দেহে কেবল অবশিষ্ট রইল নারী দেহের স্পর্শকাতর অংশগুলো ঢাকার জন্য ছোট ছোট পোশাক দুটি। জেহরান চোখ মেলে প্রেরণার দিকে চাইল। ঘো লাগানো এক মাদকতাময় দৃষ্টিতে তাকে অপলক দৃষ্টিতে অনেকক্ষণ যাবৎ পর্যবেক্ষণ করল সে। প্রেরণার দৃষ্টি নিচের দিকে স্থির, জড়তায় আড়ষ্ট হয়ে গিয়ে আঙ্গুলে আঙ্গুল ঘষছে সে ক্রমাগত। জেহরান সেভাবে তাকিয়ে থেকে আবারও প্রেরণার উদ্দেশ্যে শীতল কণ্ঠে আদেশ ছিল। স্টার্ট ইউর ওয়ার্ক কনস্ট্যান্সিও। প্রেরণা কাঁপা কাঁপা হাতে জেহরানের শরীরের সমস্ত উন্মুক্ত অংশগুলো ধীরে ধীরে স্পর্শ করতে লাগলো। জেহরান আবেশে চোখ বুজে নিল। প্রেরণা জেহরানের আরো কাছে এগিয়ে গেল। তার দুই উরুর ওপর বসে পড়ে দুই কাঁধে নিজের কোমল দুই হাত রেখে তার পুরুষালী ওষ্ঠজোড়ায় নিজের মেলি নরম ওষ্ঠজোড়া ডুবিয়ে দিল। চোখ জোড়া বন্ধ করে নিয়ে সে আলতোভাবে চুম্বন করতে লাগলো স্বামীর ঠোঁটজোড়া। দুজনের নিঃশ্বাস প্রগাঢ় হয়ে উঠে একে অপরের উপর আছড়ে পড়তে লাগলো। জেহরানের শরীর ক্রমশ উষ্ণ হয়ে উঠতে লাগলো। তার ভেতরের কামুক সত্তা জেগে ওঠায় সে হাত জোড়া মুষ্টিবদ্ধ করে নিজেকে নিয়ন্ত্রিত করতে চাইল। প্রেরণার এত অল্প আদরে তার পোষাচ্ছে না, তার আরও উন্মত্ত আদর চাই। কিন্তু প্রেরণা আজ প্রথমবারের মতো নিজে থেকে তার কাছে এসেছে বলে তাকে জোরও করতে পারছে না সে। কিন্তু তার ইচ্ছে করছে সে নিজে থেকে
প্রেরণা দেহের ওপর ঝাঁপিয়ে পড়ুক, শশব্যস্ত হয়ে আগলে নিয়ে ঘনিষ্ঠ করে নিক প্রিয়তমার সমস্ত শরীর। প্রেরণা ধীরে ধীরে ঘনিষ্ঠ হয়ে জেহরানের শরীরে নিজের চুম্বন, হাত, ঠোঁট ও জিভের স্পর্শ প্রগাঢ় করতে লাগলো। তার ঠোঁটের লিপস্টিকের দাগ ও লাভায় জেহরানের শরীরের বিভিন্ন অংশে সিলমোহরের ন্যায় আটকে রইল। এভাবে একটা সময় কখন যে সেও নিজে থেকে জেহরানকে চাইতে শুরু করলো, প্রেরণা বুঝতেও পারল না। এভাবে কেটে গেল অনেকটা সময়। হঠাৎ করে নিজের শরীরে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা প্রেরণাকে বেডে শুয়ে দিল জেহরান। তারপর তার উপর নিজের সমস্ত শরীরের ভার সঁপে দিয়ে শুয়ে পড়ল সেও। প্রেরণা হতবিহ্বল দৃষ্টিতে জেহরানের পানে তাকিয়ে রইল। জেহরান প্রচণ্ড জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, চেহারায় স্পষ্ট নেশালো ভাব, তার শরীর ঘামে ভিজে গিয়েছে, রন্ধ্রে রন্ধ্রে বইছে কামুকতার উন্মাদনা। জেহরান প্রেরণার কলার বনে তিলটায় জোরে একটা কামড় বসিয়ে দিল। প্রেরণা চিৎকার করে উঠলে জেহরান তার ঠোঁট দিয়ে প্রেরণার ঠোঁট চেপে ধরল। তারপর তার কানের কাছে মুখ নিয়ে হাসকি স্বরে ফিসফিসিয়ে বলল, নিজেকে আমার মাঝে সঁপে দাও ক্রিস্টাঞ্জেল। আমি চাই তুমি নিজে থেকে এমনটা করো। প্রেরণা প্রচণ্ড দ্বিধান্বিত হয়ে পড়ল। সে কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছে না। জেহরানের ভয় তার মাঝে থাকলেও তার অবচেতন মন ও শরীর ঠিকই জেহরানকে নিজের মাঝে ঘনিষ্ঠ অবস্থায় চাইছে, কিন্তু মস্তিষ্ক সেটা কিছুতেই মেনে নিতে পারছে না। তাই সে চোখ জোড়া বন্ধ করে মাথা নাড়িয়ে নাবোধক বোঝালো। জেহরান প্রেরণার মুখের একদম কাছাকাছি নিজের মুখ নিয়ে করুণ স্বরে বলে উঠল, প্লিজ ক্রিস্টাঞ্জেল, ডু ইট। তোমাকে আজ আমি জোর করতে চাইছি না। নিজের অনুভূতির কথা শোনো। তুমি কি সত্যি সত্যি আমাকে চাচ্ছ না? প্রেরণা চোখ খুলে অবাক হয়ে তাকালো জেহরানের মুখপানে। তার চোখে মুখের ব্যাকুলতা ও আকুলতা দেখে সে হতবাক হয়ে গেল। জেহরান তার কাছে এভাবে মিনতি করছে, সে যেন এটা বিশ্বাসই করতে পারছে না। ওদিকে জেহরানের শেষ কথা শুনে এবং তার কামুক চেহারা, উন্মুক্ত শরীর দেখে তার মাঝেও প্রগাঢ় নেশার আভা ফুটে উঠল। সে মুহূর্তে তার কি হলো ঠিক বুঝতে পারল না সে। নিজের দেহের অবশিষ্ট পোশাকগুলোকে ঝট করে খুলে ফেলল সে। প্রথমবারের মতো প্রায় নেশাগ্রস্তের মতো প্রেরণা অত্যন্ত ঘনিষ্ঠভাবে আগলে নিল জেহরানকে। প্রেরণা যেন হিপনোটাইজ হয়ে গেছে এমন অবস্থায় রয়েছে। দিন দুনিয়ার কোনো খেয়ালই তার মাঝে অবশিষ্ট নেই। তার সামনে দৃশ্যমান শুধু জেহরান এবং জেহরান, এমনই বোধ হচ্ছে তার। আর বাকি সবকিছু যেন অদৃশ্য, তুচ্ছ। তবে সজ্ঞানে ফিরে আসলে সে ঠিক কী প্রতিক্রিয়া দেখাবে সেটা হয়তো সে নিজেও জানে না। এদিকে জেহরান প্রিয়তমার আশকার ও প্রগাঢ় স্পর্শ পেয়ে নিজেও ঘনিষ্ঠভাবে আগলে নিল তাকে, আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে নিল তাকে নিজের বুকে। জেহরান যে সত্যিকার অর্থে ম্যানিপুলেটর সেটা আবারও প্রমাণিত হলো। এভাবে কেটে যেতে লাগলো ঘন্টার পর ঘন্টা। বাইরের উজ্জ্বল আলো ম্লান হয়ে গিয়ে ধীরে ধীরে অন্ধকার ছেয়ে আসতে লাগলো। আজকে দুদিন হলো অস্ট্রেলিয়ার সিডনি শহরে এসেছে আকাশ, পিয়াস, আরমান তালুকদার ও আরাফ তালুকদার। তারা এসে জেহরানের ঠিকানা শনাক্ত করতে ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু জেহরান তার আত্মপরিচয় এদের কাছ থেকে এমনভাবে দূরে সরিয়ে রেখেছে যে তাদের নাগাল পাওয়া তাদের জন্য ভীষণ কঠিন হয়ে পড়েছে। উল্টো তাদের খোঁজ পেলে জেহরান তাদেরকে সমূলে উৎখাত করতেও দুবার ভাববে না। তবুও আকাশরা তার অবস্থান শনাক্ত করতে প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে রাতের আধারে একটি আন্ডারগ্রাউন্ড ক্লাবে অবস্থান করছে আকাশ, পিয়াস, আরমান তালুকদার, আরাফ তালুকদার এবং ব্ল্যাক ক্রাউন সিন্ডিকেট গ্যাংস্টার গ্রুপের লিডার ডমিনিক ব্ল্যাকউড এবং তার আরও অনেকজন সঙ্গী। আকাশদের ডার্ক সেপ্টার গ্যাংস্টার গ্রুপের অনেক সদস্য চারপাশে ছড়িয়ে রয়েছে। চারপাশ জুড়ে অবস্থানরত কয়েকটি সোফায় গোল হয়ে বসে রয়েছে প্রত্যেকে। মাঝখানে একটি কাছের টেবিলের ওপর হুইস্কি, অ্যালকোহলের গ্লাস, সিগারেট সহ আরও অনেক নেশা জাতীয় দ্রব্য রয়েছে। প্রত্যেকে যে যার পছন্দ মতো ড্রিঙ্কস করছে অথবা ধূমপান করছে। দীর্ঘক্ষণের গুরুগম্ভীর নীরবতা ভেঙে ডমিনিক ব্ল্যাকউড আকাশের উদ্দেশ্যে বলে উঠলেন, তাহলে তুমি এবং তোমার গ্যাংস্টার গ্রুপ জেহরান আদনান এবং তার গ্যাংস্টার গ্রুপ ক্রিমসন থ্রোনকে ধ্বংস করতে চাও, তাই তো? আকাশ সিগারেটে একটা শোক টান দিয়ে অ্যালকোহলের গ্লাসে চুমুক বসিয়ে দিল। তারপর ডমিনিক ব্ল্যাকউডের চোখে চোখ রেখে বলল, হ্যাঁ, সেটাই চাই। আমি যে কোনো উপায়ে জেহরান আদনান এবং তার গ্যাংস্টার গ্রুপকে ধ্বংস করতে চাই। এই জন্য আপনার গ্রুপের সাথে আমার গ্রুপ হাত মিলালেই আমাদের জন্য সহজ হবে ব্যাপারটা।
পাশাপাশি আমরা মিলেমিশে আন্ডারওয়ার্ল্ডে ব্যবসা পরিচালনা করে রাজত্ব করতে পারবো। ডমিনিক ব্ল্যাকউড মনে মনে তাচ্ছিল্য সহকারে হাসলেন। একটা বাংলাদেশি গ্যাংস্টার কিনা তার সাথে বাণিজ্য করতে চায় এবং পাশাপাশি রাজত্বও করতে চায়, কিন্তু এই মুহূর্তে তাদেরকে তার প্রয়োজন। এজন্য অহংকারী ও কুটিল বুদ্ধি সম্পন্ন ডমিনিক ব্ল্যাকউড মুখ বুজে সবটা সহ্য করে নিল। মুখে একটি কৃত্রিম হাসির রেখা টেনে মাথা নেড়ে আকাশের কথায় সম্মতি জানালেন তিনি। তারপর আরমান তালুকদার ও আরাফ তালুকদারের সাথে ব্যবসায়িক বিষয়ে আরও কিছু কথা বলে গ্লাসে গ্লাসে চিয়ার্স করে ড্রিঙ্কস করলেন। ওদিকে পিয়াস ড্রিঙ্কস না করে শান্ত দৃষ্টিতে এতক্ষণ যাবৎ তাদের কথোপকথন শুনছিল। সে ডমিনিক ব্ল্যাকউডের কাছে অনুরোধের স্বরে বলে উঠল, আপনাদের বাসায় এবং স্বার্থের জগতে আমি আসতে চাই না। আমি শুধু আমার বোনকে ফেরত চাই। ওই হিংস্র জানোয়ার জেহরান আদনানের কাছ থেকে আমি আমার বোনটাকে মুক্ত করতে চাই। প্লিজ আপনারা এই ব্যাপারে আমাদেরকে সাহায্য করুন। ডমিনিক ব্ল্যাকউড কিটকিট করে কিছুক্ষণ হাসলেন। তারপর তার দিকে তাকিয়ে সহজ গলায় বললেন, কাম ডাউন ইয়াং ম্যান, কাম ডাউন। তুমি তোমার বোনকে ফেরত পাবে খুব শীঘ্রই। চাইলে তুমি আমাদের সাথে ব্যবসায় জয়েন করতেও পারো। তার কোনো প্রয়োজন নেই স্যার। আমি আমার বোনকে ফেরত নিয়ে গিয়ে বাবা মায়ের সাথে বাংলাদেশে একটা সুখী সুন্দর একটা জীবনযাপন করতে চাই। তাদের কথোপকথনের মাঝে আকাশ হঠাৎ সোজা হয়ে বসে টেবিলের উপর একটা কার্ড ছুঁড়ে ফেলে শান্ত ও গম্ভীর স্বরে বলে উঠল, এটা হলো সিডনি ও মেলবোর্নের সমস্ত মাফিয়া ও গ্যাংস্টারদের একটি মিলন মেলার ইনভিটেশন কার্ড। আগামীকাল রাতে সিডনির একটি বিশাল আন্ডারগ্রাউন্ড ক্লাবে সমস্ত মাফিয়া ও গ্যাংস্টাররা সেখানে একত্রিত হবে। আন্ডারওয়ার্ল্ডের বিভিন্ন ডিল সম্পন্ন হবে সেখানে। এছাড়া পার্টির সুব্যবস্থা রয়েছে। যেহেতু এটা একদিক থেকে কাপল পার্টি, তাই অনেক গ্যাংস্টাররা কাপল হয়েও সেখানে আসবে। আমি নিশ্চিত সেখানে জেহরান আদনান উপস্থিত থাকবে, তাই তার ওয়াইফ অর্থাৎ প্রেরণাও নিশ্চয়ই সেখানে থাকবে। তখনই আমরা তার উপর অ্যাটাক করে প্রেরণাকে নিজের দখলে নিয়ে আসতে পারবো। আকাশের কথাগুলো শুনে সকলে মেরুদণ্ড সোজা করে বসলো। সেই সাথে সকলের চোখে মুখে একটা পরিতৃপ্তি ও প্রত্যাশার আনন্দ ঝিলিক দিয়ে উঠল। ডমিনিক ব্ল্যাকউড হুইস্কির গ্লাস হাতে চেপে ধরে দাঁতে দাঁত পিষে শক্ত কণ্ঠে বলে উঠলেন, জেহরান আদনান ও তার গ্যাংস্টার গ্রুপকে আমরা ধ্বংস করেই ছাড়বো। চিয়ার্স। শেষ কথাটা বলে নিজের হুইস্কির গ্লাসটা সামনে বাড়িয়ে ধরতে সকলে তাদের গ্লাস ঠেকালো সেখানটায়। মুহূর্তেই একটা অট্টহাসির রোল পড়ে গেল আন্ডারগ্রাউন্ডের সেই সুবিস্তৃত অন্ধকার আচ্ছন্ন রুমটায়। বিছানায় বিধ্বস্ত অবস্থায় শুয়ে রয়েছে প্রেরণা। তার শরীরে পোশাকের সামান্য অংশ অবশিষ্ট নেই। শরীরে কেবল একটি কমফোর্টার জড়ানো। তার ম্লান চেহারা বিষণ্ণ ও নিষ্প্রাণ। তার দৃষ্টি জোড়া সিলিংয়ের পানে স্থির। চোখ জোড়ার অশ্রু শুকিয়ে গিয়ে দুই গালে লেপ্টে রয়েছে। মাঝে মাঝে নিঃশ্বাস ভারী হয়ে গিয়ে কেঁপে কেঁপে উঠছে তার শরীরখানা। জেহরান শাওয়ার শেষ করে বাথরুম থেকে বের হলো। তার শরীরের উপরের অংশ উন্মুক্ত, পরনে কেবল একটি ধূসর রঙের ট্রাউজার জড়ানো। টাওয়েল দিয়ে ভেজা চুল মুছতে মুছতে প্রেরণার দিকে তাকালো সে। মুহূর্তেই তার দৃষ্টি জোড়া শুরু হয়ে গেল। টাওয়েল এক জায়গায় ছুঁড়ে ফেলে সে প্রেরণার দিকে দ্রুত পায়ে এগিয়ে গেল। প্রেরণাকে তীক্ষ্ণ দৃষ্টিতে আপাদমস্তক পর্যবেক্ষণ করে জেহরান গম্ভীর কণ্ঠে তাকে জিজ্ঞেস করলো, চোখ মুখের এই অবস্থা করেছো কেন? প্রেরণা কোনো জবাব দিল না। তার মুখভঙ্গি আগের মতোই রয়েছে। জেহরান চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে প্রেরণার উদ্দেশ্যে আদেশ ছুড়ল, যাও, দ্রুত শাওয়ার নিয়ে এসো। তারপরও প্রেরণা তার প্রতি কোনো নজর না দেখে জেহরান তার হাতের কবজি চেপে ধরে এক ঝটকায় তাকে উঠিয়ে বসিয়ে দিল। প্রেরণা কেঁপে উঠে জেহরানের পানে ভয়ার্ত নজরে তাকালো। মুহূর্তে অপর হাত দিয়ে উন্মুক্ত বুকের ওপর কম্পিউটার টেনে নিল সে। জেহরান প্রেরণার সামনাসামনি বসে তার চিবুক ধরে নিজের মুখের দিকে তার মুখ ফেরালো। প্রেরণার কাঁদো কাঁদো চেহারা দেখে সে শীতল কণ্ঠে প্রশ্ন ছুড়ল, কি হচ্ছে তোমার? কেন আমার সাথে এমনটা করলেন জেহরান? কি করেছি আমি? কেন আমায় ম্যানিপুলেট করে নিজের দিকে আকর্ষিত করলেন? কেন আমাকে দিয়ে নিজের শারীরিক চাহিদা পূরণ করালেন আপনি? প্রেরণার আহাজারিময় কথাবার্তা শুনে জেহরানের গম্ভীর ও শীতল চেহারায় একটা সন্তুষ্টির আভা ফুটে উঠল। সেই সাথে ফুটে উঠল ঠোঁটের কোণে বাঁকা হাসি। সে প্রেরণার চুলের মুঠি ধরে তার মুখখানা খানিকটা নিচের দিকে টেনে নিল। প্রেরণা ব্যথায় কুঁকড়ে উঠে মাথা কিছুটা নিচের দিকে হেলিয়ে দিয়ে চোখ জোড়া বন্ধ করে নিল। জেহরান প্রেরণার কানের কাছে মুখ নিয়ে অত্যন্ত শীতল স্বরে ফিসফিসিয়ে বলতে লাগলো, কারণ আমি চাই তোমার সর্বস্ব জোরে কেবল আমিই থাকি।
তুমি তোমার সমস্ত কিছু কেবল আমার জন্য বিসর্জন দেবে, তোমার দেহ, তোমার কুমারিত্ব, এমনকি তোমার শ্বাসটুকু পর্যন্ত। আর আমি যা চাই তা আদায় করেই নেই, এমনকি সেটা জোর করে হলেও। কথাগুলো বলে প্রেরণাকে বিছানার ওপরে ছুড়ে দিল জেহরান। প্রেরণা বালিশে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। জেহরান মুহূর্তেই তাকে জোরে ধমক দিয়ে উঠল। তারপর কর্কশ কণ্ঠে বলল, 1 সেকেন্ডের মধ্যে তোমার সো কল্ড কান অফ না করলে তোমাকে আমি সত্যি সত্যি মেরে ফেলবো কনস্টান্টিন। জেহরানের গুরুগম্ভীর ও শীতল কণ্ঠস্বরে প্রেরণা মুহূর্তের মাঝে কান্না বন্ধ করে নিতে চেষ্টা করলো। তবুও পুরোপুরি বন্ধ না হওয়ায় সে 2 হাতে মুখ চেপে ধরে ফুপিয়ে উঠল। জেহরান প্রেরণাকে কমফোর্টার সমেত পাঁজা কোলে করে কোলে উঠিয়ে নিল। প্রেরণা চমকে উঠিয়ে নিজের 2 হাতে জেহরানের 2 কাঁধ জড়িয়ে ধরল। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, কি কি করছেন জেহরান? জেহরান প্রেরণার দিকে এক পলক তাকিয়ে রাশভারী কণ্ঠে জবাব দিল, সিডনি ও মেলবোর্নের মাফিয়াদের একটা আন্ডারওয়ার্ল্ড কাপল পার্টি উপলক্ষে আমার কাছে ইনভিটেশন কার্ড এসেছে। আমাকে স্পেশাল ইনভাইট করা হয়েছে। অবশ্যই এর আগেও আমি সেখানে অনেকবার গিয়েছি, কিন্তু এবার তোমাকে নিয়ে যাবো আমি। প্রেরণা ভয় পেয়ে জেহরানের পিঠ খামচে ধরে ভয়ার্ত কণ্ঠে বলে উঠল। আপনাদের মাফিয়াদের মধ্যে আমি গিয়ে কি করব? জেহরান বাথরুমের দিকে যেতে যেতে দৃঢ় কণ্ঠে বলল, তুমি আমার ওয়াইফ হিসেবে যাবে। আমি সমগ্র সিডনি ও মেলবোর্নবাসীদের সাথে তুমি পরিচয় করিয়ে দিতে চাই। সবাই দেখবে তুমি জেহরান আদনানের ওয়াইফ। এখন থেকে তোমার নাম হবে পরিণীতা আদনান প্রেরণা। রাতের সময়টায় সিডনি শহরের একটি বিশাল বড় আন্ডারওয়ার্ল্ড ভিলায় মাফিয়া আন্ডারওয়ার্ল্ড কাপল পার্টির আয়োজন করা হয়েছে। ভিলার ভেতরটা ডার্ক ভাইবের আলো দিয়ে সাজানো। দেওয়ালে সোনালী রঙের লাইট, চারপাশে অজস্র ফুল আর মোমবাতি প্রচলিত অবস্থায় রয়েছে। বড় হল ঘরের মাঝখানে খোলা জায়গা রাখা হয়েছে, যেখানে সবাই সমবেত হয়ে কথা বলছে। পুরুষেরা বেশিরভাগই কালো বা গাঢ় রঙের স্যুট পরেছে, আর তাদের সঙ্গে থাকা নারীরা পরেছে লাল, কালো বা সোনালী রঙের পোশাক। সাজসজ্জা একটু বেশি চমকপ্রদ। সবকিছুতে একটা ভারী আর গম্ভীর ভাব আছে। টেবিল সমূহের ওপর দামি ও সুস্বাদু খাবার আর পানীয় সাজানো। পাশে স্লো ভয়েসে বাজছে মিউজিক ও ভায়োলিন। এই পার্টিতে উপস্থিত আছে বিভিন্ন মাফিয়া গ্যাং লিডার ও তাদের সঙ্গীরা, বিশ্বস্ত সহযোগী দম্পতি আর তাদের কয়েকজন কাছের মানুষ। হলে চারপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে নিরাকর্মী লোকজন, যেন সবকিছু নিয়ন্ত্রণে থাকে। পুরো পরিবেশটা শান্ত ও গম্ভীর, কিন্তু ভেতরে ভেতরে শক্তি আর ক্ষমতার উপস্থিতি স্পষ্টভাবে অনুভব করা যায়। জেহরান পরেছে ডার্ক ব্ল্যাক কালারের 3 পিস স্যুট, ভেতরে সাদা শার্ট, গলায় ধূসর রঙের সিলভার টাই। স্যুটের কাট একদম নিখুঁত, যা তার শক্ত ব্যক্তিত্বকে আরও স্পষ্ট করে। হাতে দামি রোলেক্স ব্র্যান্ডের রিস্ট ওয়াচ, পায়ে পালিশ করা কালো লেদার শু। লাইট ব্রাউন কালার ঘাড় অবধি লম্বা চুলগুলো স্পাইক করে রাখা গোছানো। জেরানের মুখে গুরুগম্ভীর ও কঠোর ভাব দেখলেই বোঝা যায় সেই আন্ডারওয়ার্ল্ডের একজন প্রভাবশালী মানুষ। এদিকে প্রেরণা পরেছে কালো রঙের অফ শোল্ডার বল লং গাউন, যা খুবই এলিগেন্ট ও ভীষণ আকর্ষণীয় দেখাচ্ছে। তার গলায় ব্ল্যাক কালারের ছোট কিন্তু মূল্যবান একটি ডায়মন্ড নেকলেস, কানে ম্যাচিং করা ইয়ারিং, কোমর অবধি লম্বা ও কালো চুলগুলো হালকা কার্ল করে খোলা রাখা। সেই সাথে সুন্দর চেহারা জুড়ে প্রগাঢ় প্রসাধনী চাপ ফুটে উঠেছে। জেহরান ও প্রেরণা পার্টি রুমে প্রবেশ করতেই গার্ডরা সসম্মানে তাদেরকে ভেতরে আসতে আমন্ত্রণ জানালো। এরপর উপস্থিত বেশিরভাগ গ্যাংস্টার ও মাফিয়ারা জেহরানের সাথে কুশল বিনিময় করল। জেহরান গম্ভীর ও শান্ত ভঙ্গিতে সকলের সাথে কুশল বিনিময় করল। সেই সাথে প্রেরণাকে নিজের স্ত্রী হিসেবে সবার সাথে পরিচয় করিয়ে দিল। অথচ পুরোটা সময় প্রেরণা প্রচণ্ড ভয়ে ভীত হয়ে থেকেছে। এখনও জেহরানের সাথে এক প্রকার চিপকে রয়েছে সে। এদিকে সকলের সাথে কথাবার্তা শেষ করে জেহরান ড্রিঙ্কস হাতে নিয়ে প্রেরণাকে বার কাউন্টারের এক পাশে নিয়ে গেল। সেখানে লোকচক্ষু দৃষ্টি পৌঁছায় না এবং মানুষের আনাগোনাও নেই। প্রেরণা অবাক হয়ে জেহরানকে জিজ্ঞেস করল, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? তোমার সাথে রোমান্স করবো বলে। প্রেরণা ভীত অবাক হয়ে একবার জেহরান তো আরেকবার চারপাশে তাকালো। তার মনে হলো যে কোনো মুহূর্তে এখানে মানুষ চলে আসতে পারে। তাই সে উদ্বিগ্ন কণ্ঠে জেহরানের উদ্দেশ্যে বলল,